নমস্কার। এই ভিডিওর বিষয় সরকারি বিদ্যালয়ের নিয়োগ। হাইলাইট অবশ্যই আমাদের রাজ্য এবং এদেশে ফরেন ইউনিভার্সিটি, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ঝাঁপ খোলার যাত্রা জোর কদমে শুরু হলো। অস্ট্রেলিয়া থেকে শুরু করে গ্রেট ব্রিটেন, ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, আমেরিকারও থাকবে, কোনো চাপ নেই। ধীরে ধীরে সবাইকেই দেখতে পাবেন। সেই বিশ্ববিদ্যালয়গুলি আমাদের দেশে ছাত্র ভর্তি, কোর্স তৈরি, পড়ানো এই সমস্ত কিছু স্বাধীনভাবে করতে পারবে। ফলাফল কি হতে পারে এ বিষয়ে পর্যবেক্ষণ। তো তার আগে আবার জানাই, 6ই ডিসেম্বর এবছরে শনিবার পড়ছে, মহাবোধি সোসাইটি হলে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত পাঠক সহযোদ্ধাদের সঙ্গে একটা মিলন আড্ডার আয়োজন করা হয়েছে। আপনারা স্বাগত। আসুন, মত বিনিময় করুন, একে অপরের সঙ্গে পরিচিত হন। এই বিষয়ে আগেই বিস্তারিত জানিয়েছি, এই ভিডিওতে আলোচনা দীর্ঘ করব না। তো ভিডিওর প্রথম অংশ, সরকারি বিদ্যালয়ে নিয়োগ। এই বিষয়টি বোঝার আগে এক পাঠক সুন্দর প্রশ্ন করেছেন, তার উত্তর দিয়ে দিই। কারণ এই প্রশ্নটি এই সামগ্রিক প্রক্রিয়া যা নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করবার জন্য চলছে তারই প্রতিফলন। প্রশ্নটি এরকম যে, যা ঘটছে সেটা তো বড় অন্যায় হচ্ছে। এত সেটা কর্পোরেট সেক্টর হোক, যেমন টিসিএস বা ইনফোসিস, যাই হোক না কেন, এত যুবক যুবতীকে, এমনকি 15 বছরেরও বেশি চাকরি করার পরেও ছাঁটাই করা হচ্ছে। টিসিএস এর যে রেজাল্ট তারা যে ডিক্লেয়ার করেছে, তাতে করে দেখা যাচ্ছে ইতিমধ্যেই তারা 22,000 কর্মচারীকে ছাঁটাই করেছে। এবং সরকারি ক্ষেত্রেও দুর্নীতির নাম করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়, আমাদের স্কুলগুলোতে 2016 প্যানেল বাতিল হয়ে গেছে। পাশাপাশি আবার প্রাইমারির 32,000 শিক্ষক, তথাকথিতভাবে অপ্রশিক্ষিত শিক্ষককে নিয়ে মামলা চলছে। 2014 টেটকে নিয়েও প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। মাননীয় উকিল শিরোমণি বিকাশ রঞ্জন বাবু, তিনি 2014 টেটকেই বাতিল করতে বলেছেন। নিয়োগ প্রক্রিয়াতেই নাকি গলত, দুর্নীতি এরকম চলছে। এমনকি রেলেও আপনারা জানেন যে 2013 একটি প্যানেল নিয়ে নাকি 83টি প্রশ্ন ভুল ছিল, এরকম ভাবে খবর বেরিয়েছে এবং সেই প্যানেল বাতিলের গল্প শুরু হয়ে যাচ্ছে। তো চতুর্দিকে এই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রশ্নটা স্বাভাবিক, যা হচ্ছে এত মানুষের জীবন জীবিকাকে ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া, সেটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? স্বাভাবিকভাবেই তার প্রশ্নের মধ্যে এটা যে খারাপ হচ্ছে সেই ব্যাপারটাই ফুটে উঠেছে। আপনারাও সেটাও এক বাক্যে বলবেন যে হ্যাঁ, ব্যাপারটা ভালো হচ্ছে না। এত পরিবারকে এইভাবে, হ্যাঁ, সেটা কর্পোরেট সেক্টরই হোক বা সরকারি ক্ষেত্রই হোক, এভাবে বিনা নোটিশে কোনো রকম রিহ্যাবিলিটেশন না দিয়ে, কোনো ক্ষেত্রে টাটা অবশ্য মাইনে টাইনে দিচ্ছে, হ্যাঁ, কিছু 2-1 মাসের বা 2-1 বছরের সিভারেন্স বলা হচ্ছে। কিন্তু আমাদের সরকারি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভাতাটা পর্যন্ত এখনো ঝুলে আছে। শিক্ষাকর্মীদের জন্য যে ভাতা দেওয়ার কথা ছিল, সেটাও আবার 4 মাসের জন্য হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছে। একটা ভয়াবহ পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। তো এই যে প্রশ্ন,
তাতে করে তো স্বাভাবিকভাবে আপনারাও এক বাক্যে বলবেন যে এটা ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। কিন্তু এবার যদি আমি আপনাদের প্রশ্ন করি যে ধরুন একটা জঙ্গলে বাঘ এবং হরিণ দুই আছে। এবার বাঘ হরিণ শিকার করছে, আপনি সেটাকে খারাপ বলবেন না ভালো বলবেন? বলুন। যদি আপনি হরিণের দলে থাকেন তাহলে আপনি বলবেন হ্যাঁ এটা অন্যায় করছে, আমাদের খাচ্ছে বাঘ, এটা বাঘের বিরুদ্ধে গর্জে উঠুন, তাই তো? কিন্তু আপনি যদি বাঘের দলে থাকেন, আপনি যদি বাঘ হন, তিনি বলবেন, তবে আপনি কি বলবেন? না, বাঘ তার খাদ্য খাবেই, এটাই স্বাভাবিক, তো বাঘ ঠিক করছে। তাহলে আপনি কোন দলে আছেন? আপনি যদি শিকার হন এই নতুন বিশ্ব ব্যবস্থায়, তাহলে আপনি হরিণের দলে আছেন। আর আপনি যদি এই বিশ্ব ব্যবস্থায় টপ লেভেলের মধ্যে থাকেন, শিকারী হয়ে থাকেন, বাঘ হয়ে থাকেন, তাহলে আপনি বাঘের দলে আছেন। ক্লিয়ার? আমি আমার বক্তব্যে যেগুলো বলে থাকি তাতে করে আপনাদের মনে হতেই পারে যে আমি এই ব্যাপারটাকে খারাপ বলছি, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে খারাপ বলি, অবশ্যই বলি। তবে এইভাবে, এই অর্থেই বলি যে আমি যেহেতু হরিণের দলেই আছি, তাই তো বাঘের যেমন আক্রমণ করে হত্যা করার অধিকার আছে, হরিণেরও আত্মরক্ষার অধিকার আছে। কোথায় পালালে বাঘ, কোন জায়গায় আশ্রয় নিলে বাঘ খুঁজে পাবে না, সেটাও করার অধিকার হরিণের আছে। কি কি করলে বাঘকে ফাঁকি দেওয়া যাবে, প্রকৃতি তো সেই অধিকার হরিণকেও দিয়েছে, তাই তো? তাই অ্যালার্ট করা, বাঁদর অ্যালার্ট করে হরিণকে, দেখবেন চেঁচামেচি করে, বাঘের উপস্থিতি জানিয়ে দেয়। তো সব হরিণ কি সেই অ্যালার্টটাকে, সচেতনতার যে আওয়াজ, তাকে কি চিনতে পারে, বুঝতে পারে? পারে না। কোনো কোনো হরিণ বিচ্ছিন্ন হয়ে পড়ে দল থেকে, পাল থেকে, এবং বাঘ তাকেই বেছে নেয়, তাই তো? তো আমি যে কাজটা করছি সেটা, যেহেতু আমি টপ লেভেলের শিকারী নই, আমি হরিণের দলেই আছি তাত্ত্বিকভাবে দেখতে গেলে, তাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি হরিণদেরকে সতর্ক করি, অ্যালার্ট করি যে এই এই বিপদ আসছে। বাঘেরা এইভাবে, সেটা ভ্যাকসিন গুঁজে হোক, জীবিকা ছিনিয়ে হোক, প্রাইভেটাইজেশনের মাধ্যমে হোক, আপনাদের আমাদের শিকার করতে চাইছে এবং করছে, আগামীতে আরো বেশি করে করবে। বাঘ সম্পর্কে সাবধান থাকুন। তো এটা আমি করছি। তাহলে এবার লার্জার পিকচারটা পেয়ে গেলেন। এবার এখানে একটি কথা আছে কি, এখানে যেহেতু বাঘ প্রকৃতির সৃষ্টি, মানুষও প্রকৃতির সৃষ্টি, কিন্তু ফারাকটা কোথায়? হরিণও প্রকৃতির সৃষ্টি। ফারাকটা এটাই যে বাঘ নির্বিচারে শিকার করে না, সিংহও তাই। খিদে পেলে শিকার করে। গাদাগুচ্ছের প্রাণী মেরে, গাদাগুচ্ছের হরিণ মেরে বাঘ ফেলে রাখে না, পচায় না, নষ্ট করে না। করে কি? করে না। কিন্তু মানুষ করে। কারণ বাঘ, সিংহ পেটের খিদেতে, প্রাকৃতিক খিদেকে দূর করবার জন্য শিকার করে। কিন্তু মানুষের এই যে খিদে, যার ফলে আমরা এসব দেখতে পাচ্ছি, এত এত ছাঁটাই, সভ্যতা, তথাকথিত অগ্রগতি, এআইকে দিয়ে মানুষকে রিপ্লেস করা, এটা কিন্তু পেটের খিদে নয়, এটা হলো ক্ষমতার খিদে, মনের খিদেও বলতে পারেন। মনই তো সবকিছুর মূলে, মানে মন মানে আসলে মগজ খানা। তো এই যে খিদে, এই খিদেটা কিন্তু শত্রু হিসেবে আমাদের মধ্যেই ছিল। বারবার করে বলি না, এনিমি উইদিন। তাই বাঘ গাদাগুচ্ছের হরিণ মেরে ফেলে রাখে, না রাখলেও মানুষ কিন্তু গাদাগুচ্ছের সম্পত্তি তৈরি করে ফেলে রাখে। কাজে না লাগলেও সে প্রচুর সম্পত্তি করে, 10টা বাড়ি করে, 27 তলা বাড়ি করে, একটা প্রাইভেট জেটে কাজ চলে গেলেও 2-3টে করে, মানে এর কোনো সীমারেখা নেই। তো তাই সমস্যা। তাই বাঘ হরিণ নিয়ে কোনো সমস্যা তৈরি না হলেও, যেহেতু সেটা সভ্যতার খপ্পরে পড়েনি, কিন্তু মানুষের খিদে এতটাই ভয়াবহ, অসীম, অনন্ত, যার ফলে মানুষ যখন বাঘ হয়ে ওঠে, মানে আমাদের মধ্যে যে বাঘ সত্তা, শিকারী সত্তা এই অর্থে বলি, সেটা যখন লাগাম ছাড়া জায়গায় পৌঁছে যায়,
তখন কিন্তু ফারাক তৈরি হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় যে ক্ষমতা এবং এই যে সম্পদের, এই যে করোনা কালে আমাদের দেশে 140 জন নতুন বিলিয়নিয়ার, 40 জন নতুন বিলিয়নিয়ার হয়েছে। বিলিয়নিয়ারের সংখ্যাতে আমাদের দেশ এখন তৃতীয়। তো এই যে একটা ভয়ানক পরিস্থিতি, এটা কি পেটের খিদের জন্য? না। তাহলে এখানে বাঘের সঙ্গে মানুষের, ক্ষমতালোভী মানুষের ফারাক আছে। কিন্তু এই ক্ষমতার লোভ কি শুধু বিল গেটসেরই আছে? না। শুধু কি রকফেলারেরই আছে? না। ওরা জানে প্রতিটি মানুষের মধ্যে এই লোভ আছে, তাই তাকে উস্কে দাও, এবং সেটা ওরা সফলভাবে করতে পেরেছে। তাই বিভিন্ন লেভেলে, বিভিন্ন স্তরে এই সব ক্ষমতালোভী মানুষ তাদের মতো করে শোষণ শাসন করে চলেছে, ম্যাক্রো লেভেল বলুন আর মাইক্রো লেভেল বলুন। তাই কি করে কাকে কাকে খারাপ বলবেন, কাকে ভালো বলবেন? তাহলে কি করতে হবে? আপনি যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে বাঘকে চিনে নিন, আপনার বাঘকে, ইমিডিয়েট বাঘ, অনেক রকম বাঘ আছে। আপনি হরিণ, এবার ইমিডিয়েট বাঘকে, তার উপরে বস, তার উপরে আবার বাঘের বস আছে, তার উপরে আবার বাঘের বস আছে। তো সেইগুলোকে অ্যালার্ট করে, খেয়াল করে বাঁচতে হবে, বুঝতে হবে। তাই ভালো মন্দ ব্যাপারটা আপেক্ষিক, এটা সভ্যতার একটা প্রক্রিয়া। আপনি কোন দলে আছেন সেটা আগে বুঝুন। আর আপনি যদি বাঘের দলে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই, শিকার করতে থাকুন। আর আমরা সবাই পুরোপুরি হরিণ না হলেও, কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বাঘ না হলেও এমন একটা ম্যাট্রিক্সের মধ্যে আছি যে অল্প বিস্তর বাঘ, অল্প বিস্তর হরিণ, মাঝামাঝি জায়গাতেও অনেকে আছে। টপ লেভেলে যেমন সবাই বাঘ, কিন্তু মাইক্রো লেভেলে, মাঝের লেভেলে, মাঝামাঝি জায়গায় আমরা আছি, কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। যাই হোক, এবারে মূল প্রশ্নে আসে, সরকারি বিদ্যালয়ে নিয়োগ। আপনারা জানেন ইতিমধ্যেই আবার ক্লার্কশিপ, শিক্ষাকর্মী নিয়োগের জন্য নাকি বিজ্ঞপ্তি বেরোবে। আমি বারবার অ্যালার্ট করে দিচ্ছি, এইসব ফাঁদে পড়বেন না। এগুলো হলো মূলো ঝুলিয়ে স্টিক, ক্যারট অ্যান্ড স্টিক কর্মসূচি। কখনো পুলিশ দিয়ে ঠ্যাঙাবে, ভয় দেখাবে, কখনো মূলো ঝোলাবে, গাজর ঝোলাবে। ক্ষোভকে প্রশমিত করবার জন্য যেহেতু ভাতা চালু করা যাচ্ছে না, সেহেতু আবার খিচুড়ি এসএসসি ঢঙে স্কুলগুলোতে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির গল্প শুরু হয়ে গেছে। কবে বেরোবে, কবে নিয়োগ হবে, ইত্যাদি ইত্যাদি মিডিয়া ঢালাও করে প্রচারও করছে। সতর্ক থাকুন। কেন সতর্ক থাকবেন আমি আগেও বলেছি, আরো একবার বলবো। তো তার আগে দেখে নিন এই যে নিয়োগের গল্পগুলো হচ্ছে, সেগুলো নিয়োগ আদৌ কতটা হচ্ছে কিনা, গ্রাউন্ড রিয়ালিটি কি বলছে সাম্প্রতিককালে যেগুলো ঘটছে। আসুন দু একটা নজর দিয়ে দিই, আপনারা সেগুলো ইতিমধ্যেই জানেন। প্রথমত দেখুন, 2022 টেটের রেজাল্ট বেরিয়েছিল, আপনারা জানেন। অনেক প্রার্থী যারা টেট পাশ করেছেন তারা আন্দোলন করছিলেন, অ্যাসেম্বলিতেও পৌঁছে গিয়েছিল কেউ কেউ, এবং বারাসতেও মন্ত্রী বা সাংসদকে ঘিরে বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছিল তারা। এবং তারপরে আমরা জানি 2023-এর টেটের রেজাল্টও বেরিয়ে গেছে, তাও আপনারা জানেন। তো পাশ কম করেছে, কিন্তু বেরিয়ে গেছে। তো এর পরপরই মাননীয় শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছে, মানে ওই এক্স হ্যান্ডেল আর কি, সেখানে জানিয়েছিলেন যে পুজোর পরেই 13,000 প্লাস, এরকম 13,451 এরকম শিক্ষক নিয়োগ হবে, প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, এমনটা জানিয়েছিলেন। তারপরে কি হলো? তারপরেই আমরা দেখলাম দুদিন আগেকার ঘটনা, আরেকটি মামলা হলো। 2022 এবং 2017 টেটে নাকি প্রশ্ন ভুল ছিল। জানেন তো, প্রশ্ন ভুল একটা বড় হাতিয়ার, ওরাই ইচ্ছে করে এটা করছে, আমি বহু আগেই বলেছি। তো তাই সেই ভুল প্রশ্নের উত্তর যদি, মানে প্রশ্নের সাপেক্ষে যদি নাম্বারগুলো দেওয়া হয়, তাহলে অনেকেই টেট পাস করবে, তাহলে তারা বঞ্চিত প্রার্থী। তো তাদের হয়ে স্বাভাবিকভাবেই কোকিলরা, মানে উকিলরা মানে গলা ফাটানো শুরু করেছেন। হ্যাঁ, ঠিকই তো। এবং মামলাটি বিচারক মহাশয় সানন্দে গ্রহণ করেছেন। তাহলে এবার বুঝুন,
এই নিয়োগটা হওয়ার কথা হচ্ছিল, তখনই মামলাটা হলো। তাহলে এবার নিয়োগ হলে ওরা বলবে আমরা তো নিয়োগ করতে চাই, কিন্তু ওই যে বঞ্চিতরা মামলা করেছে, ওরা বলছে যে আমরাও নাম্বার পেলে এর সফল প্রার্থীদের মধ্যে ঢুকে যাব। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, এবং উকিলরাও পরস্পরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মালকড়ি ভাবেই কামাচ্ছে। আর কর্পোরেটটাও তো ভালো পয়সা করি দিচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে হাওয়ালা, এ আমি জোর দিয়ে বলতে পারি। তো এই হলো পরিস্থিতি। তাহলে ওটা গেল। আচ্ছা, এছাড়াও কি কম হয়েছে? না, আরো মামলা হয়েছে, আরো মামলা হয়েছে। 2023-এর টেটকে নিয়েও আলাদা মামলা হয়েছে, দেখে নেবেন, আমি ফেসবুকে বলেছে পোস্ট পেয়েছে। এছাড়াও দেখবেন 2016-তে যেটা প্যানেল ক্যান্সেল হয়েছে, আপনারা জানেন, তা যে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার নভেম্বরে রেজাল্ট হওয়ার কথা এবং ডিসেম্বরের অমুক তারিখের মধ্যে নিয়োগ হওয়ার কথা, আপনারা তাও জানেন, এমনটাই নাকি সুপ্রিম কোর্ট বলেছে। এবং 31শে ডিসেম্বর পর্যন্ত 15,000-এরও বেশি শিক্ষক যারা এখনো মাইনে পাচ্ছেন, যোগ্য তালিকায় আছেন বলে তারা জানেন, অথচ তাদের চাকরি নাকি 31শে ডিসেম্বর পর্যন্ত। যোগ্য তালিকায় থাকা সত্ত্বেও তাদের 31শে ডিসেম্বরের পরে তারা অনিশ্চয়তা, ইতিমধ্যেই রাতে ঘুম হচ্ছে না। এমত অবস্থায় মানে তারা ভেবেছিলেন যে এবার তাদের নিয়োগ হবে, বা অনেকে ভাবছেন যে না, 31শে ডিসেম্বরের আগেই তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে নিজের নিজের চাকরিতে। এবং অনেক স্বপ্ন দেখছেন, সে দেখতেই পারেন, বাস্তবতাকে মুখ ঘুরিয়ে যতদিন থাকেন থাকুন, আমি যা বলার বলে দিয়েছি। তো আরো একবার এখানে বলছে যে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আরো একবার কি হয়েছে, মামলা তো হতেই থাকছে, হতেই চলেছে, হয়েই যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট এসএসসিকে আরো একবার জানিয়েছে যে কোথায় সম্পূর্ণ অযোগ্য তালিকা তো দিলেন না। কি এসএসসি কিন্তু একবারও বলছে না, না আমরা তো সম্পূর্ণ তালিকায় দিয়ে দিয়েছি, ওই যে অযোগ্য তালিকা কতজন যেন আপনারা জানেন। তো বলছে না, তারা বলছে আসলে পরীক্ষার আয়োজনের চাপ ছিল, তো এসএসসি এত বড় কর্মযোগ্য, এত এত সব পরীক্ষা দিয়েছে, প্রায় 6 লক্ষ, তো আমরা পারিনি, এবারে আমরা দেব সম্পূর্ণ অযোগ্য তালিকা দেব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে যারা যোগ্য বলে চিহ্নিত আছেন এখনো পর্যন্ত, যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বলা হচ্ছে মাইনে পাবেন, তাদের মধ্যেও তাহলে অনেক অযোগ্য আছে, এবং এই সব অযোগ্য আবার পরীক্ষাতেও বসেছেন, কারণ সম্পূর্ণ তালিকা তো পাওয়া যায়নি। তাহলে খেলাটা বুঝতে পারছেন? তাহলে নিয়োগ কত দূর, এবার নিজেকে প্রশ্ন করুন, আমি বহু বলেছে। তাহলে এবার প্রশ্ন উঠবেই, বিরোধী দলরাও কিন্তু বলেছিল, সব একযোগে কাজ করছে, হ্যাঁ, বিজেপিও কিন্তু বলেছিল এটা কি সম্পূর্ণ অযোগ্য তালিকা, হতেই পারে না, আরো অনেকে আছে। তো এই আরো অনেককে খুঁজতে গিয়ে কি হবে, নিয়োগটাই ডিলেড হবে। কারণ এবার আদালত বলবে, এসএসসিও বলবে, এক সুরে সুর মেলাবে যে আমরা নিয়োগ করতে পারছি না, ওবিসি তো এখনো স্টে অর্ডারে আছে, সেটা না হয় ছেড়েই দিলাম, স্টে আছে আর কি, ছেড়েই দিলাম, কিন্তু এবার বলবে এবার যদি নিয়োগ করতে গিয়ে অযোগ্য ভুল করে নিয়োগ হয়ে যায়, পরীক্ষাতে তো অনেকেই বসেছেন, সম্পূর্ণ তালিকা পাওয়া যায়নি, তাহলে মুশকিল। তাহলে কি করতে হবে, আগে সম্পূর্ণ অযোগ্য তালিকা সুনিশ্চিতভাবে প্রকাশিত হতে হবে, সবাই একমত হতে হবে, হ্যাঁ এটাই অযোগ্য তালিকা, তারপরই নিয়োগ করলে আমরা একেবারে প্রকৃত স্বচ্ছ শিক্ষক নিয়োগ কর্মসূচি পালন করতে পারবো। এবার খেলাটা বুঝতে পেরেছেন তো? তাহলে এবার ভাবুন এবং ভেবে বাস্তবতার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিন। তা এই হলো বিষয়। আচ্ছা, এবার শিক্ষাকর্মী নিয়োগের ব্যাপারও উঠে এসেছে, বিজ্ঞপ্তি নাকি আপনারা জানেন, আর অনেক বেশি জানেন যারা চাকরি বাকরির আশা করছেন, চেষ্টা করছেন। আরও একবার সতর্ক করে দিই, প্রথাগত ডিগ্রি নিয়ে যারা চাকরি বাকরির এইসব সরকারি চাকরির চেষ্টা করছেন তারা ভাবুন, কারণ এর পরবর্তী পার্টে যে খবরটি বলবো তাহলে আরও বেশি করে পরিষ্কার হয়ে যাবে যে সরকারি ক্ষেত্রে স্থায়ী নিয়োগ টপ লেভেল ছাড়া আর কোথাও হবে না, আস্তে আস্তে ছেঁটে ফেলা হবে। 2030-এর মধ্যেই ওরা গুটিয়ে ফেলতে চাইছে।
অর্থাৎ বাকি এখনো যতটুকু আছে পুরোটাই প্রাইভেটাইজ করে দিতে চাইছে, ভেঙে চুরে রিসেট। তাই সতর্ক থাকুন। তো এবার আপনারা ভাবুন যে শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এবং পরীক্ষা এসবের টোপ দেওয়া হচ্ছে। আসুন প্রশ্ন করুন, শিক্ষাকর্মীদের বাতিল করবার সময় তাদের মধ্যে অযোগ্য যোগ্য পর্যন্ত ভাগ করা হয়নি, যেটা শিক্ষকদের মধ্যে করা হয়েছিল। বলা হয়েছিল পুরোটাই নাকি অযোগ্য বা ভাগ করা হয়নি। তাহলে আপনারা কি করে এই পরীক্ষায় বসবেন, তাই না? কি করে বলবেন? শিক্ষকদের ক্ষেত্রে তো অযোগ্যদের বসতে দেওয়া হয়নি, এরকম অনেক ব্যাপার আমরা জানি। কোথাও কোথাও নাকি বাউন্সারও লাগানো হয়েছিল, তাও তালিকা সম্পূর্ণ হয়নি। তো আপনারা যাদের চাকরি চলে গেছে, মানে সবাই যেহেতু অযোগ্য, তারা কি করে এই নোটিফিকেশনে কোন যুক্তিতে বসবেন? সেক্ষেত্রে আবার ঝামেলা। এটা গেল একটা দিক। তার মানে কি ফ্রেশারদের জন্য হচ্ছে? তাতেও আবার অনেক প্রশ্ন আছে। আচ্ছা, তো আপনাদের বাদ দিয়ে ফ্রেশারদের নেবে বলে আবার ভালো করে মানে স্থায়ী পদে আপনারা আবার কি দোষ করেছিলেন? দুটো ভাগ তো করাই যেত, যোগ্য অযোগ্য। এবার ভাবুন কি হচ্ছে খেলাটা। এছাড়া আপনারা নিজেদের প্রশ্ন করুন, আপনারা যে কাজটা শিক্ষাকর্মী হিসেবে করেন, সেই কাজটা কি এখন সত্যি দরকার আছে স্কুলগুলোতে? মানবতার কথা বাদ দিন, সোশ্যাল জাস্টিসের কথা বাদ দিন। একসময় রাষ্ট্র নিয়োগ করেছে, সরকারি ক্ষেত্রের একটা বড় জায়গায় ছিল সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সরকার চাকরি দেবে, নিয়োগ করবে একটা সামাজিক দায়িত্ব হিসেবে, লাভ দেখবে না। সেক্ষেত্রে নো প্রফিট নো লস, এটাই দেখবে, এইভাবেই চলবে। অথবা দরকার হলে সাবসিডি দেবে। এটা তো পুরনো কনসেপ্ট, মিক্সড ইকোনমিক কনসেপ্ট। যখন সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল সেই সময়কার কনসেপ্ট। যখন গ্লোবালাইজেশন বা গ্যাট ডব্লিউটিও তৈরি হয়নি, তার আগেকার কনসেপ্ট। সেটা এখন তো চলবে না, এগুলো সব ভেঙে ফেলা হচ্ছে, বারবার করে বলছি। তাহলে আপনি যে যে স্কিলটা আপনার আছে শিক্ষাকর্মী হিসেবে, আপনার যে স্কিলটা আপনি প্রয়োগ করতে চান বা পারেন, সেটার কি সত্যি এখন দরকার আছে এআই এর যুগে, এআই রোবোটিক্সের যুগে? ওই কাজটা তো অন্য শিক্ষকও করে দিতে পারেন, এবং তাই তো হচ্ছে। এই যে এখন শিক্ষাকর্মী নেই, বহু স্কুলে নেই, প্রাথমিকে তো ছিল না আলাদা করে। তো সেখানে এই যে আপলোড করা, অমুক করা, তমুক করা, পোর্টাল দেখাশোনা করা, এইগুলো তো শিক্ষকেরাই করে থাকেন। তাহলে আপনাদের স্কিলটা কি ইউনিক স্কিল, যেটার বাজার দর আছে এখন এই এআই এর বাজারে, প্রাইভেটাইজেশনের বাজারে? নেই, এক কথায় নেই। তাহলে এবার প্রশ্ন করুন, আপনাদেরকে নিয়ে সরকার 30-40 হাজার টাকা মাইনে দিয়ে স্থায়ী পদে রাখবেন কেন? রাখবে না। কারণ এখন শিক্ষা ব্যবস্থাকে, স্কুলগুলোকে আস্তে আস্তে দেখবেন বহু স্কুল বন্ধ হয়ে গেছে, মার্জ করে করা হবে। এবং যতটুকু নিয়োগ হবে আগামীতে দেখবেন সব কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হবে, পিপিপি মডেলে চলে যাচ্ছে, ভেতরে ভেতরে চলে গেছে। আর একটা খবর আমার বিশ্লেষণ আপনাদের দিই, উচ্চশিক্ষা পুরোটাই বেসরকারি হাতে যাবে। সরকারি হাতে শুধু এলিমেন্টারি, বুনিয়াদি লেভেল, প্রাথমিক লেভেল এবং কিছুটা মিডল লেভেল, এগুলো থাকবে ভ্যাকসিন গুঁজে দেওয়ার জন্য, ভ্যাকসিন কর্মসূচি এবং মগজ ধোলাই ছোটবেলাতেই ভালো হয় তাদের জন্য। যাদের একেবারেই আর্থিক ক্ষমতা থাকবে না বেসরকারি স্কুলে পড়ানোর মতো, তাদেরকে তো মগজ ধোলাই করতে হবে, তাদেরকেও তো ছোটবেলার ভ্যাকসিনগুলো গুঁজে দিতে হবে। তার জন্য এই পর্যন্ত সরকারি শিক্ষা থাকবে, এখনো বেশ কিছুদিন থাকবে। কিন্তু উচ্চ লেভেল যেগুলো পুরোটাই বেসরকারি বা বলুন বা পিপিপি মডেল বলুন, আসলে বেসরকারি, নামে পিপিপি, পুরোটাই বেসরকারি হাতে চলে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আর শিক্ষক নিয়োগ, স্থায়ী পদের শিক্ষক নিয়োগ আগামীতে কোনো ক্ষেত্রেই, সরকারি কোনো ক্ষেত্রেই হবে না। যা আছে তাদেরকেও বিভিন্ন কায়দায়, এই যেমন টেট সবাইকে দিতে হবে, সুপ্রিম কোর্টের অবজারভেশন। এছাড়া এনসিটি 2017 যে কোড অফ যে প্রোটোকল, সেখানেও বলেছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত, যাতে করে যারা এখন স্থায়ী পদে চাকরি করছেন তাদের সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে কমানো যায়, হ্রাস করা যায়। এটা আমি বহু আগেই বলেছিলাম। তাই এই টেটের নাম করে অবসর দেওয়া, বলা হয়েছে যে টেস্ট ক্লিয়ার না করলে অবসর নিতে বাধ্য করা হবে, অবসরশ্রী, বহু আগেই আমি বলেছিলাম। এগুলো তো বাস্তবতা, এগুলো তো মিলে যাচ্ছে, মেলারই কথা, যে যা আমার পাঠক সহযোদ্ধারা জানেন।
তবে এখনো কেন বালিতে মুখ বুজে মিথিক্যাল উট পাখির মতো থাকবেন? কেন সতর্ক করবেন না আপনার সন্তানদেরকে সেইভাবে স্কিল ডেভেলপমেন্টের দিকে এগোবেন না, এগিয়ে নিয়ে যাবেন? এ বিষয়ে আমার ভিন্ন ভিডিও ইউটিউবে আছে, দেখুন, ভাবুন। খাদ্য, বস্ত্র, বাসস্থানকে কেন্দ্র করে যেসব স্কিল এখনো আগামীতেও টিকে থাকবে সেগুলোর দিকে বেশি করে মনোনিবেশ করুন। প্রথাগত ডিগ্রি, MA MSc থেকে এগুলো আর কোনো কমে লাগবে না। তাই এগুলো পড়ানোর সময় অনেকেই এখন আর পড়ছেন না, ভাববেন। আর যদি টপ লেভেলের স্কুল টুলে পড়াতে পারেন, তাও টপ লেভেলের স্কুল কলেজে এসব সাবজেক্ট আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাচ্ছে, ওরা তুলে দিচ্ছে। এমনকি দেখবেন পিএইচডি প্রোগ্রামগুলোতেও সরকার আর ফান্ডিং করছে না এবং তারা, সেদিনই একটি খবরে দেখলাম, তারা রীতিমতো স্ক্রিনিং করে বলছেন কর্তৃপক্ষকে যে এই বিষয়গুলোতে পিএইচডি এনকারেজ করা হোক, বাকিদেরকে ডিসকারেজ করা হোক। আপনি এখন ইতিহাসে পিএইচডি করবেন, পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করবেন, এগুলোর কোনো দরকার নেই। সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে পিএইচডি এখন ওদের লাগবে না। বিজ্ঞানের কোনো ক্ষেত্রে ওরা দেবে, কিন্তু সেটাও খুব কম ক্ষেত্রে। তাই পিএইচডি করে চাকরি বাকরি করার স্বপ্ন সেটাও এখন চলে গেছে। এটা রিসেট প্রোগ্রাম, তাই সতর্ক থাকুন, ওদিকেও যাবেন না। ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য যে তারা স্টাইফেন্ড পেত, বন্ধ করে দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এ রাজ্যে বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস হলো, এবং অন্যত্র টালবাহানা চলছে এবং বন্ধ করা হচ্ছে ধীরে ধীরে। শুধু তাই নয়, আইআইটিতেও রিসেট চলছে, সর্বত্র রিসেট চলছে। কারণ কি, সেখানে দেখা যাচ্ছে আইআইটি খড়গপুর, আইআইটির মতো জায়গায় এমডি কোর্স চালু হচ্ছে, এমবিবিএস এর জন্য ওরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। একটা বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে চুক্তি করে, মৌ করে এই সব কাজ হচ্ছে। অর্থাৎ তথাকথিত ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যা দিয়ে আইআইটিগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল, সেগুলো আগামীতে আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গেছে। তাই আইআইটিকেও এখন এমবিবিএস বা মেডিকেলের কথা এখন দারুণ। প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, এখন এই ফার্মা ব্যবসাটা কিন্তু ভালো চলবে। তাই এত বেসরকারি মেডিকেল কলেজকে অনুমোদন দেওয়া হচ্ছে এবং প্রায় 1,25,000 সিট ছাড়িয়ে গেছে প্রায়, এবং এই সবই বেসরকারি কলেজ বা ডিমড ইউনিভার্সিটি। কারণ এই ক্ষেত্রে এখন পড়ুয়ারা ঝুঁকবে, প্রচুর কামিয়ে নেওয়ার সুযোগ আছে, ব্যাংক লোনও তো পাওয়া যাচ্ছে। এবং আগামীতে যে এই ডেঙ্গু বলুন, বিভিন্ন অসুখ বিসুখ বা এসব হুকে সামনে রেখে যেসব প্রোটোকল আসবে, তাতে করে এই স্বাস্থ্যক্ষেত্রে ভালো ভালো রকম মুনাফা লুটে নেওয়ার সুযোগ আছে এইসব কোম্পানির, এইসব কর্পোরেটের। আর তাই সেক্ষেত্রেই তারা বিনিয়োগ করছে। তাই সেসব দিকে যেতে পারেন অবশ্যই। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু ফার্মা লবির লেজুর বৃত্তি যদি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু উপার্জনের সুযোগ আছে, বলেই দিলাম। এবারে আসছি পরবর্তী টপিকে, খুব গুরুত্বপূর্ণ টপিক। আপনারা জানেন 2023 সালে, মানে 2020তেই সিদ্ধান্ত হয়ে যায়, এই যে করোনা কালে কিন্তু আপনারা যখন স্টে হোম স্টে সেফ করছিলেন, ভয় পাচ্ছিলেন, করোনার ভয় পাচ্ছিলেন, কি হবে মারাত্মক ভয় পাচ্ছিলেন, সেই সময়ে গোপনে ভেতরে আপনাদেরকে ডাইভার্ট করে, আমাদেরকে ডাইভার্ট করে, অধম অবশ্য ডাইভার্ট হয়নি, চেঁচিয়ে গেছিল, তাতে কি কজনই বা শুনেছে, ডাইভার্ট করে কিন্তু কি হয়েছে, সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের দেশে ফরেন ইউনিভার্সিটিগুলো ব্যবসা করতে পারবে। এবং সেটা আইনত 2023 সালে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইতিমধ্যেই আইন বানিয়ে ফেলেছে। তার বলে ইতিমধ্যেই 15খানা বিশ্ববিদ্যালয় তারা ভারতবর্ষে ঘাঁটি গেড়ে ফেলেছে। আরও লাইনে আছে এই ইউজিসির। আসুন দেখে নেই আমরা, যারা একটু বিদেশে, বুঝতেই পারছেন এবার এই কারণে আমেরিকা বন্ধ করে দিল, হ্যাঁ, ঢুকতে পারছে না, অনেকেই চেয়েছিল। চিন্তা নেই, এখন বড় বড় ইউনিভার্সিটি আমাদের দেশেই ঝাঁপ খুলবে। আপনার সন্তান বিদেশি ইউনিভার্সিটিতে গ্লোবালাইজড এডুকেশন নেবে, ব্র্যান্ডিং, ঘরে বসে আপনি নিজের দেশের মাটিতে ব্র্যান্ডেড বিশ্ববিদ্যালয় পাবেন, সমস্যা কোথায়?
যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই পড়বেন, ডলারে ফিস দেবেন, ইউরোতে ফিস দেবেন। আসুন আমরা দেখে নেই যে কোন কোন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ক্যাম্পাস খুলে ফেলেছে। সব নাম বলছি না, যেমন ইউনিভার্সিটি অফ সাদামটন গুরগাঁওয়ে ওরা ক্যাম্পাস করে ফেলেছে। গুরগাঁও, আচ্ছা বেশ। ডেকেন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, এরা গুজরাটের ঝাঁপ খুলে ফেলেছে। ইউনিভার্সিটি অফ ওলঙ্গং অস্ট্রেলিয়ার, এটাও গুজরাটের ঝাঁপ খুলে ফেলেছে। আচ্ছা, আর কি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, এটা দিল্লিতে ঝাঁপ খুলে ফেলেছে। আচ্ছা, আর কি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, এটা নয়দাতে, বড় বড় জায়গা এগুলো, বেশ জানেন তো, হ্যাপেনিং জায়গা। এবার আর কোন কোন ইউনিভার্সিটি লাইনে আছে বা কাজ শুরু করে ফেলেছে, ক্যাম্পাস এখনো রেডি হয়নি, হবে হবে করছে, কয়েকটা নাম বলি। ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি, কোথায়? মুম্বাইয়ে ক্যাম্পাস হচ্ছে। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট, এটা ইউকের ইউনিভার্সিটি, কোথায়? ইন্ডিয়ার কয়েকটি জায়গায়, কলকাতাও তার মধ্যে রয়েছে, না হলেও ঢুকে যাবে। এছাড়াও কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন মুম্বাইতে, এরকম বহু বিশ্ববিদ্যালয়, 15টা কমপক্ষে ঊর্ধ্বসীমা নেই, তারা আমাদের দেশে ঝাঁপ খুলছে বা খুলে ফেলেছে। কেন? উচ্চ শিক্ষা দেওয়ার জন্য, ব্র্যান্ডেড শিক্ষা দেওয়ার জন্য। কারণ ওরা জানে আমাদের দেশের কিছু অংশের মানুষের 3-4% হলেও তো কত কোটি হয় বলুন দেখি, তাদের হাতে ডলার ইউরোতে কোর্স ফি দিয়ে পড়ার মতো অবস্থা আছে, এবং এরাই তো আমেরিকায় বা ইউরোপে যায় একটা অংশ পড়াশোনার জন্য, গ্ল্যামারাস এডুকেশনের জন্য। তো তাদের তো আমেরিকা ইতিমধ্যে জানেন ডোনাল্ড ট্রাম্প কর্মসূচি, ভিসা অনেক কমে গেছে, সেখানে আমেরিকা ফার্স্ট নীতিতে, এটাও একটা কারণ। কিন্তু খেলাগুলো বুঝুন, ওখানে যদি অঢেল ভিসা দিত, তাহলে এদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে ওরাই ইনভেস্ট করেছে, বিলিয়নিয়াররাই ইনভেস্ট করেছে সব বিশ্ববিদ্যালয়ে, তো তাহলে কি এখানে এত সুযোগ তৈরি হতো? তাই ওদিকটা বন্ধ করতে হবে। ওদেরই ইনভেস্টমেন্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কোনটা কখন আপ হবে, কোনটা কখন ডাউন হবে। প্লাস আমেরিকায় প্লেন ভাড়া দিয়ে পড়া, অমুক তমুক, থাকা টাকা, এসব ঝামেলার চাইতে দেশেই যদি ওরা ব্র্যান্ডেড ইউনিভার্সিটি দরজা, দুয়ারে দুয়ারে আর কি, সবই তো এখন দুয়ারে, দুয়ারে এসে যদি পৌঁছে যায়, তাহলে সুবিধে, অনেক ছাত্রছাত্রী পাওয়া যাবে। হ্যাঁ, যাই দেখা গেল ঘটি বাটি বেচে কোর্স ফিটা হলো, কিন্তু প্লেন ভাড়াটা হলো না, অনেক সমস্যা। তো তাই এইগুলো করলে অনেক বেশি স্টুডেন্ট পাওয়া যাবে, এই কারণেই একটা বড় কারণ। প্লাস ব্র্যান্ডিং, দারুণ ব্যাপার এটা। এসব কারণে এত এত বিশ্ববিদ্যালয় আমাদের দেশে ঝাঁপ খুলেছে, খুলতে চলেছে। এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে কিভাবে হবে, নিয়মগুলো দেখে শুনে নিন, শুনলে বুঝবেন আমাদের দেশ বহু আগে আমাদের আর নেই। তার জন্য আমরাই দায়ী। প্রথমত, এরা নিজেদের ইচ্ছে মতো কোর্স তৈরি করতে পারবে, সেখানে ইউজিসির কোনো দখলদারি থাকবে না। কোর্স শুধু নয়, কোর্স ফি কত হবে, কত ডলার হবে, কত ইউরো হবে, সেটাও ওরাই তৈরি করবে, ইউজিসি কিচ্ছু বলতে পারবে না। শুধু তাই নয়, এই যে টাকা, যে অর্থ তারা যেটা এখান থেকে মুনাফা করবে, প্রফিট করবে, হ্যাঁ, তারা সেই অর্থ তারা প্যারেন্ট যে ইউনিভার্সিটি, মানে তারা যেখানে তাদের মূল শেকড়, সেখানে নিয়ে যেতে পারবে। অর্থাৎ এই অর্থ আমাদের দেশেই তারা বিনিয়োগ করবে, এমন কোনো ব্যাপার নেই। অর্থাৎ আমেরিকা যেটা করছে, ভারত সেটা উল্টো করছে। কারণ আমাদের তো দীনদরিদ্র দেশ, আমাদের তো সে নেই, তো আমরা তো করতে পারি না, বলতে পারি না ইন্ডিয়া ফার্স্ট, ওরা আমেরিকা ফার্স্ট বলতে পারে। যাই হোক, তারও কারণ আছে, সেটাও আমি আগে ভিডিওগুলোতে বলেছি। তাহলে এই যে প্রফিট, তারা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেই প্রফিট নিয়ে যেতে পারবে নিজেদের দেশে। কি বুঝলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির গন্ধটা আরো বেশি প্রকট হচ্ছে না? আমরা কিন্তু আসলে ওদের হাতেই আছি, নামগুলো বদলে গেছে। ওটাও জায়নিস্ট শক্তিরই একটা কোম্পানি ছিল, এখনো যা হচ্ছে জায়নিস্ট শক্তি করছে। গ্রেগরি রাসপুটিনের জায়নিজম নিয়ে, জায়নিস্ট ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, অনেকেই পড়েছেন। তাহলে শুধু তাই নয়, এখানে আরো একটা খেলা আছে, যে কারণে দেখবেন দিল্লি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গার অধ্যাপকেরা প্রতিবাদ করছেন।
কেন? কোটা সিস্টেম থাকবে না, অর্থাৎ সোশ্যাল জাস্টিস, যেটা স্বাধীনতার পর থেকে আম্বেদকরকে শিখণ্ডী বানিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা হয়েছিল। হুম, হুম। সেটা এখন তো আর আইন করে তুলে দেওয়া যাবে না, আবার তার মারামারি হবে, মারামারি হবে, হানাহানি হবে, তাই তো? কিছুদিন আগেই দেখবেন কুর্মীরা তারা আবার সংরক্ষণের দাবিতে, হ্যাঁ, তারা আবার আন্দোলন টান্দোলন করছিল, রেল টেল অবরোধ করছিল, কি হাস্যকর! এগুলো পুরো প্রমোটেড। আসলে যখন সরকারি চাকরিটাই থাকছে না, সংরক্ষণই তুলে দেওয়া হচ্ছে পরোক্ষভাবে, হ্যাঁ, বিভিন্ন কায়দায়, তাহলে সেখানে আবার নতুন করে কোটার মধ্যে ঢোকার জন্য আন্দোলন, কি হাস্যকর! এই হলো মগজ। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনোটাতেই এসসি এসটি ওবিসি রিজার্ভেশন থাকবে না। ফেলো করি মাখো তেল, না হলে কি করে ব্যবসা হবে, মুনাফা হবে? আপনি যদি করতেন এরকম বিশ্ববিদ্যালয়, বাঘ হয়ে ভাবুন, আপনি হরিণের দলে তো, এখন বাঘ হয়ে ভাবুন, তাহলে আপনি কি চাইতেন? মন দিয়ে বলুন দেখি, মন থেকে চাইতেন না। তাই কোনো এসসি এসটি রিজার্ভেশনের গল্প সেখানে থাকবে না, নেইও, সেটা বলাই আছে। শুধু এইসব বিশ্ববিদ্যালয় কেন, আপনি যান না, বেসরকারি যত সংস্থা আছে, কর্পোরেট যত সংস্থা আছে, কোথাও কোনো এসসি এসটি রিজার্ভেশন আছে, অ্যাফার্মেটিভ অ্যাকশন আছে, সোশ্যাল জাস্টিস আছে? নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? আলাদা করে আইন করে এসব তোলার দরকার নেই। ওই যে অনেকেই চেঁচাচ্ছিলেন স্বাভাবিকভাবেই যে এটা তো, এর মাধ্যমে তো অবশ্যই কতটা ন্যায় বিচার হয়েছে, কতটা অন্যায় হয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে গেলে রাত কাবার হয়ে যাবে। কিন্তু অনেকেই চাইছিলেন মেরিট বেসড হোক সব কিছু, নিয়োগ টিয়োগ। অবশ্যই এবার তাই হবে। কিভাবে হবে? আরে বাবা, সব যদি বেসরকারি হাতে চলে যায়, যাও, যদি কেন গেছেই ধরে রাখুন, কিছু বাকি নেই, ভেতরে ভেতর যতটুকু বাকি সবই চলে গেছে, তাহলে বেসরকারি হাতে চলে গেলে, কর্পোরেট হাতে চলে গেলে, সেখানে কোনো জায়গাতেই তো এসসি এসটি রিজার্ভেশনের গল্প নেই। তাহলে কি হলো? আলটিমেটলি কি দাঁড়ালো? মেরিট বেসড, একদম সাফ, যেটা আপনারা চেয়েছেন, আমরা চেয়েছি, মেরিট বেসড, সেটাই হবে। বেশ, মিটে গেল। আচ্ছা, এটা ফরেন ইউনিভার্সিটিতেও হবে, দেশের কর্পোরেটেও হবে, এবং এই ফরেন ইউনিভার্সিটিগুলোর গ্ল্যামারের চাপে পড়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই উঠে যাবে, আস্তে আস্তে লাটে উঠে যাবে, কারণ সরকার ফান্ডিং বন্ধ করে দেবে সব জায়গায়। সরকারি ফান্ডিং বন্ধ হয়ে গেলে ইতিমধ্যেই দেখবেন কলেজে 70%-এরও বেশি সিট এখনো ফাঁকা, কেউ ভর্তি হয়নি, অর্থাৎ রুগ্ন হয়ে গেছে। তো সেখানে সরকার পয়সা ঢালবে না, এভাবে কলেজগুলো উঠে যাবে, থাকবে শুধু বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়। টপ লেভেলের দু একটা এখনো টিকে থাকবে, সেগুলো পিপিপি মডেলে চলবে, যেমন আইআইটি পিপিপি হয়ে গেছে ভেতরে ভেতরে, হ্যাঁ, বা এই যে আইএসআই, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, জানেন নিশ্চয়ই, প্রশান্ত চন্দ্র মহলানবিশের স্বপ্ন, আমাদের আইএসআই কলকাতায়, আপনারা জানেন, এই তো পাশেই, বেলঘড়িয়ার পাশেই। এগুলো সব রিসার্চ হচ্ছে ভেতরে ভেতরে, দেখবেন অনেক রকম প্ল্যানিং হচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে, অধ্যাপকেরা প্রতিবাদ জানিয়েছেন। এগুলো কোনো জায়গাতেই আর এসসি এসটির গল্প থাকবে না, পিপিপি চলে হয়ে যাবে, তাই তো? এই হলো বাস্তব, এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো আস্তে আস্তে সব উঠে যাবে, লাটে উঠবে, কারণ সাবসিডি বা গ্র্যান্ট বলুন বা ফান্ডিং বলুন, সব বন্ধ হয়ে যাবে। এই হলো বিষয়। তাহলে এই যখন পরিস্থিতি, তাহলে এই যে মেরিট বেসডের কথা বলা হচ্ছে, নিয়োগটা হবে, আর কাস্ট বেসড হবে না, কিছুই হবে না। হ্যাঁ, তো তাহলে এই সব ক্ষেত্রে যারা পড়াশোনা করবে বা নিয়োগ হবে, যাই হোক, কিরকম মেরিট নিয়ে তারা বেরোবে, কি মেরিট চাইছে, কি মেরিট চাইছে এখন সরকার? সরকার নয়, সরকারকে যারা চালাচ্ছে তারা, অর্থাৎ স্কিল, সোশ্যাল সায়েন্স নয়, ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি কোনো কোনো ক্ষেত্রে হয়তো লাগবে, কিন্তু সেই জায়গাটা এআই করে নিয়েছে, ট্রান্সলেটরের পোস্টও শেষ, সাংবাদিকতা ওতেও একদম টপ লেভেল ছাড়া এআই কাজ চালিয়ে নিচ্ছে, রাইটিং থেকে শুরু করে কন্টেন্ট এডিটিং, রাইটিং সব এআই করছে। তাহলে কি থাকছে? এআই, রোবোটিক্স, তাই তো মূলত এই, আর বায়োটেকনোলজি থেকে শুরু করে স্বাস্থ্য এবং এনার্জি সেক্টর, এই সেক্টরগুলোতে যে স্কিলগুলো রিকোয়ার করবে হবে, সেগুলোই ওরা, সেখান থেকেই নিয়োগ হবে। বাকি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেই যে আপনার সবার চাকরি হবে, প্রথম প্রথম অবশ্যই হবে, এসব ফরেন ইউনিভার্সিটির কথা বলছি। তারপরে আস্তে আস্তে ওই যে স্যাচুরেশন পয়েন্টে চলে আসবে, তারপরে আবার সেই বেকারত্ব।
এভাবেই ক্যাপিটালিজম চেষ্টা করে নতুন নতুন ক্ষেত্র তৈরি করে টিকে থাকার, নতুন নতুন চাহিদা তৈরি করে টিকে থাকার। শেষ পর্যন্ত সেটা আবার স্যাচুরেশন পয়েন্টে চলে যায়, তখন আবার নতুন করে চাহিদা তৈরি করে এবং তার জন্য ওরা ভাঙে, রিসেট করে। কিন্তু এটা কিভাবে, কত দূর? বেশি দূর আর নেই। 2050 বলবো না, 2070, এখন অনেকটা পর। 2070 থেকেই দেখবেন 70-এ এই মডেলটা ভেঙে পড়বে, যে মডেল ওরা এখন নিয়ে এসেছে, কিছুদিন চালাবে আর কি। 2050 থেকে এই মডেলটা ভাঙতে শুরু করবে। এবং এই মডেল ভাঙার পিছনে অনেক কারণ আছে। কারণ এটা তো ফুল প্রুফ মডেল নয়। কোনো মডেলই, সভ্যতার কোনো মডেলই ফুল প্রুফ নয়। ওরা মিডিয়াকে কাজে লাগিয়ে, প্যানিককে কাজে লাগিয়ে, সরকারকে কাজে লাগিয়ে, রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে ফুল প্রুফ করার চেষ্টা করে, কিন্তু ফুল প্রুফ নয়, ভাঙবে। কারণ এই মডেল যেটা এখন ভাঙছে, এটা ওরাই করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ওরাই বানাবে আর ওরাই ভাঙবে, জনগণ শুধু দর্শক হিসেবেই, ভেড়া হিসেবেই, হরিণী থেকে যাবে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। কারণ জনগণের মধ্য থেকেই তো বাঘ হওয়ার ইচ্ছে, স্বপ্নটা রয়েছে, তাই তো? ওরা তো একসময় জনগণের মধ্য থেকেই আমাদের এখানে অনেক যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হচ্ছে, জনগণের মধ্য থেকেই উঠে এসেছে, আকাশ থেকে তো পড়েনি। তাই এই জায়গাতে এটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই যে মহাকাল ধাক্কা দিয়ে না ফেলে দেয়, যার উপরে ভিত্তি করে আইনস্টাইনের মতো প্রজ্ঞাবান মানুষ বলেছিলেন যে দ্য ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার উইল বি ফট উইথ বোজ অ্যান্ড অ্যারোস, ওই পর্যন্ত না পৌঁছয়। তাই এই প্রক্রিয়া কিন্তু চলবে, অব্যাহত থাকবে। এখন জোর কদমে নিউ ওয়ার্ল্ড অর্ডার চলবে। তাই সিট বেল্ট বেঁধে নিন, উপযুক্ত পেশা খোঁজার চেষ্টা করুন। যে স্কিলগুলোর কথা এখানে আমি সংক্ষেপে বললাম, সেগুলোর কথা ভাবুন। এছাড়া ভিন্ন ভিডিও আছে এই বিষয়ে বিস্তারিত ইউটিউবে, সেগুলো দেখুন। প্রথাগত ডিগ্রির পেছনে, প্রথাগত সরকারি চাকরির পেছনে থেকে সময় নষ্ট করবেন না, নইলে খুব দেরি হয়ে যাবে। ইট উইল বি টু লেট, ইট উইল বি টু লেট।